শান্তিনিকেতন। নেহাল অবাক হয়ে বলে, শান্তিনিকেতন মানে ওই বাচ্চাদের আশ্রম আছে ওটার কথা বলছিস? অবশ্যই আমি ওই আশ্রমের কথাই বলছি। তুই দ্রুত গাড়ি ড্রাইভ কর। জানি না সাজি কেয়ার কি অবস্থায় রেখেছে। ফারহার কথা শুনে আরও এক ধাপ অবাক হলো নেহাল। এখানে সাজির কথা কেন উঠলো? কিছু বুঝতে পারছে না নেহাল। তখন ফারহা নিজে থেকে বলতে লাগলো, জানিস তো নেহাল, ভালোবাসা আর যুদ্ধে সবকিছু জায়েজ। ধ্রুব আর কেয়ার ক্ষেত্রেও সাজি সেটাই করছে। সাজি ধ্রুবকে ভালোবাসে। সাজি ধ্রুবকে ভালোবাসে। কথাটা শুনে নেহাল হক চকালো। হতবিহ্বল চোখে ফারহার দিকে একবার চাইলো, আবার সামনে রাস্তার দিকে তাকালো। তোর বিশ্বাস হচ্ছে না এটা স্বাভাবিক, তবে এই কয়দিনে রূপ আর আমার চোখে অনেক কিছু পড়েছে নেহাল। আমরা যখন প্রেমে পড়ি তখন আমাদের মতো আরও কিছু মানুষ আছে যারা অন্য আরেকটি মানুষকে ভালোবাসে অথচ বলতে পারে না, কিন্তু তাদের চোখের চাহনিতে বোঝা যায় তার চোখ জোড়া কি বলছে। আমি আর রূপ বিষয় ধরে ফেলেছি, কিন্তু কিছু বলেনি, কারণ ধ্রুব কেয়া যখন একে অন্যকে ভালোবাসে তখন সাজি কখনো তৃতীয় ব্যক্তি হয়ে তাদের সম্পর্কে ঢুকতে চাইবে না, এটা ভেবেছিলাম। কিন্তু আমাদের ভুল প্রমাণ করে সাজি তার আসল রূপ দেখিয়ে দিল। নেহাল, আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে কেয়ার ক্ষতি করার জন্য সাজি কেয়াকে কিডন্যাপ করেছে। এখন একটাই আল্লাহর কাছে চাওয়া, কেয়ার যেন কোনো ক্ষতি না হয়। ফারহার কথা শুনে সাজির উপর বড্ড বেশি রাগ হচ্ছে নেহালের। নেহাল তার ফোন দিয়ে হেডকোয়ার্টার্সে একটা মেসেজ পাঠিয়ে দেয়। মিনিট 30 পর শান্তিনিকেতনে পৌঁছে যায় ফারহা আর নেহাল। গেট দিয়ে ভেতরে ঢুকতেই দারোয়ানকে বলে, চাচা কেয়া আর সাজি এসেছে তো? না তো মা, আমি তো সাজি আম্মাকে দেখলাম, ইয়া বড় একটা লাকেজ লইয়া ভেতরে গেল। ফারহার যা বোঝার বুঝে গেছে। সে বলল, চাচা কোন দিকে সাজি গিয়েছে? ওই তো পুরো বিল্ডিং এর পিছনের দিকে। নেহাল ফারহা দেরি না করে সেদিকে ছুটে গেল। ফারহা কোমর থেকে রিভলভার বের করে লোড করে সেদিকে একটু একটু করে এগিয়ে গেল বিনা শব্দে। খানিকটা গিয়ে দেখে সাজি কেয়াকে চড় থাপ্পড় মেরে চুল টেনে ছোট্ট পচা ডোবার দিকে টেনে নিয়ে যাচ্ছে। হয়তো কেয়াকে ওখানে মেরে গেঁথে রাখার প্ল্যান করেছে সাজি। কেয়া নিজেকে বাঁচানোর ট্রাই করছে কিন্তু পারছে না। সাজি কেয়ার হাত পা বেঁধে দিয়েছে, সাথে মুখের ভেতর কাপড় গোজা যাতে কেয়া চিৎকার না করতে পারে। ফারহা নেহাল আর সহ্য করতে পারল না, সাজির ডান হাতে শুট করে দিল। সাইলেন্সার থাকায় বিকট জোরে কোনো শব্দ হলো না, তবে সাজি ছিটকে পড়ল। নেহাল ফারহা দুজনে গিয়ে কেয়ার মুখের হাত পায়ের বাঁধন খুলে দেয়। সাজি আহত অবস্থায় উঠে বলে, বাহ ম্যাম বাহ, আপনি এত তাড়াতাড়ি এসে পড়েছেন আপনার বন্ধুর বউকে বাঁচাতে। কত চিন্তা আপনার বন্ধুর বউকে নিয়ে, অথচ আমাকে নিয়ে কেউ তো ভাবলই না। ইভেন যার সাথে ছোট থেকে একসাথে এই আশ্রমে বড় হয়েছি সেই কেয়া আমাকে নিয়ে একটুকু ভাবলো না, বরং আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে বিয়ে করার স্বপ্ন দেখছে। বাহ কেয়া বাহ। সাজির কথা শুনে কেয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুই ধ্রুবকে ভালোবাসিস? কেয়ার প্রশ্ন শুনে সাজি চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, আমি ভালোবাসি ধ্রুবকে। আর তুই আমার ধ্রুবকে আমার থেকে কেড়ে নিয়েছিস কেয়া। তৎক্ষণাৎ কেয়া প্রতিবাদ করে উঠে বলে, না, আমি ধ্রুবকে কেড়ে নিইনি, বরং অর্জন করেছি সাজি। তুই ভুলে যাচ্ছিস আমি ধ্রুবকে নয়, বরং ধ্রুব আমাকে প্রপোজ করেছে। ধ্রুব ভালোবাসে আমায়। যদি ধ্রুব তোকে ভালোবাসতো তাহলে ধ্রুব আমাকে নয় বরং তোকেই প্রপোজ করতো। এই ক্ষেত্রে আমার কোনো দোষ নেই। আর আমি যদি আগে জানতাম তুই ধ্রুবকে ভালোবাসিস তাহলে আমি কখনো ধ্রুবের প্রপোজ অ্যাকসেপ্ট করতাম না। সাজি পাগলের মতো বলতে লাগলো, তাহলে এখন তো জানিস আমি ধ্রুবকে ভালোবাসি, তাহলে তাহলে আমাদের মাঝখান থেকে তুই সরে যা। সাজির কথা শুনে কেয়া হেসে দিয়ে বলে, তোর কি মনে হয় সাজি আমি তোদের মধ্যে থেকে সরে গেলে ধ্রুব তোকে ভালোবাসবে? কখনোই না। তোকে ধ্রুব কখনো ভালোবাসবে না, কারণ ধ্রুব শুধু আর শুধুমাত্র আমাকে ভালোবাসে, শুধু আমাকে। তোর জন্য বিন্দুমাত্র কোনো ফিলিংস ধ্রুবর মধ্যে নেই। কেয়ার কথা মানতে পারলো না সাজি। রাগে হিস হিস করতে করতে বলে উঠল,
ধ্রুব আমাকেই ভালোবাসবে, শুধু আমাকে। কারণ তুই তো বেঁচে থাকবি না, তাহলে ধ্রুব তোকে না পেয়ে আমাকে ভালোবাসতে বাধ্য হবে। আর সেই জন্যই তোকেই চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে আমি সরিয়ে দিব। কথাগুলো বলেই সাজি কেয়ার দিকে দুপা এগোতে তার সামনে ফারহা দাঁড়িয়ে পড়ে। সাজি ফারহাকে দেখে ভয়ে আঁতকে উঠল। সে উত্তেজনায় ভুলে গিয়েছিল তার সামনে শুধু কেয়া নয়, ফারহাও দাঁড়িয়ে আছে। ফারহাকে দেখে সাজি আগানো 2 পা পিছিয়ে নেয়। ফারহার রক্তচক্ষু দেখে সাজির শরীর হিম হয়ে আসে। ফারহা ঘাড় বাঁকিয়ে সাজিকে প্রশ্ন করে। কেয়াকে মেরে ফেলতে চাস সাজি? সাজি ভয়ে শুকনো ঢোক গিলল। ফারহা আবারও একই প্রশ্ন করলো। কেয়াকে মেরে ফেলতে চাস সাজি? আমি আমার ভালোবাসা ছিনিয়ে নেওয়ার জন্য কেয়াকে আমি মারতেও পারি ম্যাম। সাজির কথা শুনে বাঁকা হাসলো ফারহা, তারপর বলল, শুধু মারতে পারো, মরতে পারো না? ফারহার কথা শুনে সাজি থরথর করে কাঁপতে লাগলো। সাজি ফারহাকে খুব ভালো করেই চেনে। শান্ত চিত্তের ফুটন্ত অগ্নিকুণ্ড ফারহা। উপরে শান্ত দেখলে মন হলেও ভেতরটা পুরো ফুটন্ত অগ্নি। ফারহা তার রিভলভার সাজির হাতে দিয়ে বলল, নিজেই নিজেকে শুট করবে নাকি আমি তোমাকে পুরো জাহান্নাম ঘুরিয়ে দেখাবো সাজি? জাস্ট 10 সেকেন্ড টাইম আছে তোমার কাছে। হয় নিজেকে নিজে শুট করবে, না হলে আমি তোমাকে। সাজি আর ভাবতে পারলো না। রিভলভারটা নিয়ে কাপা কাপা হাতে নিজের মাথায় ঠেকালো। কেয়া হা হয়ে সাজিকে দেখছে। কিছুক্ষণ আগের সাজি, যে কিনা ধ্রুবকে পাওয়ার জন্য ছোটবেলাকার বান্ধবীকেও মারতে দ্বিধাবোধ করলো না, সে ম্যামের এক কথা নিজের মাথায় রিভলভার ঠেকালো। কিন্তু কেয়া তো সাজি নয়। সে সাজিকে নিজের বেস্ট ফ্রেন্ড বোন মনে করে। হয়তো সে আজ ভুল করেছে, তাকে বোঝালে হয়তো সেই পথ থেকে সরে আসবে। এই ভেবে কেয়া সাজির দিকে এগোতে তার চোখে মুখের উপর ছিটকে পড়ল উষ্ণ তরল জাতীয় কিছু। ঘাবড়ে গেল কেয়া। মুখে হাত দিয়ে তরলটা ছুঁয়ে হাতে নিয়ে দেখতে মাথাটা ঘুরে গেল তার। সামনে তাকিয়ে দেখে তার দিকে তাকিয়ে আছে সাজির প্রাণহীন চোখ জোড়া। ভেতরটা কেঁপে উঠল কেয়ার। ইতিমধ্যে পুলিশ ফোর্স এসে হাজির হয় শান্তিনিকেতনে। হেডকোয়ার্টার্স থেকে উজান মেহতাজকে কেসটা হ্যান্ডেল করতে দেয় উপর মহল। উজান মেহতাজ সাজির হাতে রিভলভার দেখে বুঝতে পারে এটা সুইসাইডাল কেস, তাই ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয় সাজিকে। সাজিকে চোখের সামনে মরতে দেখে কেয়া শক পেয়ে স্তব্ধ হয়ে যায়। সে ভিলায় গাড়ি ঢুকতে ধ্রুব ছুটে আসে। কেয়াকে গাড়ি থেকে নামতে দেখে ধ্রুবের দেহে যেন প্রাণ ফিরে আসে। এক ছুটে গিয়ে কেয়াকে বুকের মাঝে জড়িয়ে ধরে, কিন্তু কেয়া কোনো রেসপন্স করে না। এটা দেখে ধ্রুব ফারহার দিকে তাকাতে ফারহা বলে, ধ্রুব কেয়াকে নিয়ে ভেতরে যা, ওর এখন রেস্টের প্রয়োজন। আজকের ঘটনায় ও একটু শকড পেয়েছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ফারহার কথা মতো ধ্রুব তাই করলো। কেয়াকে নিয়ে ভেতরে ঢুকতে উৎসাহ তানিয়া সাজির কোথায় জানতে চাইলে কেয়া চমকে উঠে বলল, সে আর ফিরবে না ম্যাম, ফিরবে না। আর সব হয়েছে আমার জন্য। আমি দায়ী ওর এই শেষ পরিণতির জন্য, শুধু আমি দায়ী। কথাটা বলে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ধ্রুব যেতে নিলে ফারহা ধ্রুবকে আটকে দিয়ে বলে, কেয়াকে কিছুক্ষণ একলা ছেড়ে দে ধ্রুব। মেয়েটা আজ যে ধাক্কাটা পেয়েছে সেটা সামলে উঠতে কিছুটা সময় দরকার। ধ্রুব তাই করলো। তবে সরাসরি ফারহাকে প্রশ্ন করলো, ফারহা, আমার কেয়ার সাথে হয়েছেটা কি? আর কে ওকে কিডন্যাপ করেছে? সাজিও বা কোথায়? শি ইজ নো মোর ধ্রুব। হোয়াট? কি বলছিস ফারহা? সাজি আর বেঁচে নেই? নো ধ্রুব, ফারহা যা বলেছে সত্যি বলেছে। আচ্ছা, আমি তোকে সবটা ক্লিয়ার করে বলছি। নেহাল এবার একে একে সবটা বলতে লাগলো। সবটা শুনে মেঘ, ধ্রুব এবং কি বাসার সবাই হতভম্ব হয়ে আছে। সাজির মনে এমন কিছু চলছে সেটা তারা কেউ বুঝতে পারছে না। আর আজ যদি কেয়ার কিছু একটা হয়ে যেত, ভাবলেই ধ্রুবের পুরো শরীরটা শিউরে উঠল। মেঘ তার ঠুনকো রাগটা দূরে সরিয়ে ফারহার হাত টেনে এক প্রকার জোর করে রুমে নিয়ে গেল। মেঘ দরজা আটকে বলল, পানির তৃষ্ণায় ক্ষুধায় ছটফট করছে আশিক শেখ। হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে কদিন যাবৎ। ফারহার হাত থেকে মুক্তির আশায় অনেক চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ হয়নি। তার কণ্ঠস্বর
এই রুমের বাইরে না গিয়ে প্রতিবার প্রতিধ্বনিত হয়ে তার কাছেই ফিরে এসেছে। পানির তৃষ্ণায় গলা বুক শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবু এক বিন্দু পানি পায়নি। আশিক শেখ নিজের পরিণতি দেখে পাগলের মতো বিড়বিড় করে বলতে লাগলো, আমি খুনি, আমি খুনি। আমার জন্য আমার রোকসানা মরে গেছে। আমার সন্তান কোথায়? আমার সন্তান রেহান কোথায়? ফারহা, আমার রেহান কোথায়? ওকে মেরে ফেলেছিস তাই না? আর রেহানকে আমার কাছে ফিরিয়ে দে ফারহা, ফিরিয়ে দে। আশিকের আত্মচিৎকার রুমের চার কোণে প্রতিফলিত হয়ে ফিরে এলো তার কাছে। ফারহার কান অব্দি পৌঁছালো না। এদিকে মেঘ ফারহার সামনে রক্তচক্ষু দিয়ে তাকাতে ফারহা চোখ নামিয়ে নিল। মেঘ দাঁতে দাঁত চেপে কিড়মিড় করে বলে উঠল, খুব সাহস বেড়ে গেছে তোমার বউ। এত সাহস কিন্তু ভালো না। ফারহা আমতামতা করে বলল, মানে মেঘ দেখো, আমার তো কোনো দোষ নেই, বলো আমি কি করেছি? তুমি শুধু শুধু আমার উপর রেগে আছো। মেঘ ফারহার কথা শুনে রেগে ফারহার বাহু শক্ত করে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে, আমাকে এত কষ্ট দাও জান। তুমি এভাবে হুটহাট করে অপারেশনে বের হয়ে যাও। তুমি জানো আমার ভেতরে কি অনুভব করি? প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমি ভয়ে থাকি আমার কোনো ক্ষতি হয়ে গেল কি না। কথাগুলো বলার সময় মেঘের চোখ দুটো ছলছল করছে। তাকে হারানোর ভয় মেঘের চোখে স্পষ্ট। ফারহা মেঘকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলল, মেঘ, আমি বুঝি তোমার আমার প্রতি চিন্তা করাটা স্বাভাবিক, কিন্তু আমি যে দেশের জন্য কাজ করি আর আমি আমার জীবনটা হয় কোনো না কোনো সময় দেশের জন্য উৎসর্গ করতে হবে। আমি সর্বদা নিজেকে প্রস্তুত রাখি, জানো মেঘ। আগে না আমার নিজেকে নিয়ে চিন্তা হতো না, কিন্তু তুমি আমার জীবনে আবারও যখন ফিরে এলে, তখন আমি ভেতর থেকে ভীতু হয়ে পড়েছি, নিজের থেকে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে। ফারহা কিছু মুহূর্ত চুপ থেকে মেঘকে আবার বলে উঠল, মেঘ, আমি মা হতে চাই। মেঘ, আমি মা হতে চাই। ছোট্ট আর একটা মেঘ চাই, মাতৃত্বের স্বাদ নিতে চাই। মেঘ অবাক হলো ফারহার কথা শুনে। মেঘ নিজেও চায় বাবা হতে, কিন্তু সে কখনো ফারহার এই বিষয়ে বলে জোর করতে চাইতো না। ফারহার ইচ্ছেতেই সবটা হতে দিতে চায় মেঘ। মেঘ ফারহার দুগালে হাত রেখে বলল, তুমি যা চাও তাই হবে বউ। আমার তরফ থেকে তোমায় কখনো কোনো কাজে বাধা দেওয়া হবে না। তবে একটাই অনুরোধ বউ, তুমি নিজেকে আমার জন্য সব সময় প্রোটেক্ট করবে। একটা আচরও তোমার উপর আসতে দিবে না। আই শয়ার মেঘ, আমি নিজেকে সবসময় প্রোটেক্ট করব। কেয়া ঘুমিয়ে আছে আর তার মাথার কাছে বসে আছে ধ্রুব। এক মুহূর্তের জন্য ধ্রুব কেয়াকে চোখের আড়াল হতে দিচ্ছে না। রাত গড়ালো, পরের দিন সবকিছু স্বাভাবিক। কেয়াও সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। ফারহা সহ সবাই ডিসিশন নিল সবাই আজ থেকে এই বিয়ের শপিং করা শুরু করবে। যেই ভাবা সেই কাজ। সবাই বেরিয়ে পড়লো শপিং করতে। আজ তারা ছেলেদের শপিং করবে, তাই ছেলেরাও তাদের সাথে গিয়েছে। নিহাল, ধ্রুব, উৎস তিনজন বিয়ের পোশাক কিনল। হঠাৎ মেঘ খেয়াল করলো শেরওয়ানি তিনটের জায়গায় চারটা কেনা হয়েছে। মেঘ কিছু বলবে তার সুযোগ না দিয়ে তারা তাদের বাকি শপিং সেরে মেয়েদের সাথে জয়েন করে। মেয়েরা ছেলেদের শেরওয়ানির সাথে ম্যাচিং করে লেহেঙ্গা আর শাড়ি নিল। রূপ নিজের জন্য তিনটে ড্রেস নিল, তার ভেতর পিঙ্ক কালার লেহেঙ্গা একটা। ফারহা সবার শপিং করার সাথে সাথে নিজের জন্য দুটো শাড়ি, একটা হোয়াইট গাউন। উৎসাহ তার লেহেঙ্গার সাথে সাথে একটা হোয়াইট স্টোনের গাঢ় লাল রঙের একটা লেহেঙ্গা নিল। এত সুন্দর লেহেঙ্গাটা যে কেউ দেখবে তার চোখ আটকে যাবে। তবে ফারহা খেয়াল করলো না। বিয়ের পোশাক কেনা শেষ করে সবাই জুয়েলার্স কিনতে গেল, কিন্তু সেখানে গিয়ে উৎসাহ, তানিয়া, কেয়া ফারহার জন্য জুয়েলার্স কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ল। ফারহা অবাক হয়ে তার বান্ধবীদের দেখছে, মনে হচ্ছে বিয়ে ওদের নয় তার বিয়ে। ফারহার কোনো বারণ শুনল না কেউ। শপিং শেষ করে পার্কিং এরিয়া এসে ফারহা রাগী কণ্ঠে সবাইকে বলতে লাগলো, এই তোরা কি পাগল হয়ে গেছিস? বিয়েটা তোদের, অথচ বেস্ট বেস্ট শপিং তোরা আমার জন্য করেছিস। মনে হচ্ছে বিয়ের কোণে তোরা নয়, শুধু আমি। কি হচ্ছেটা কি আমাকে একটু বলবি তোরা? উৎসাহ কিছু বলতে যাবে তার আগেই তানিয়া উৎসার মুখ চেপে ধরে বলে,
সারপ্রাইজ, তোর জন্য সারপ্রাইজ আছে ফারহা। কিছু একটা গন্ডগোল হতে যাচ্ছে এটা সে ভালো করেই বুঝতে পারছে, কিন্তু কি সেটা এটা এখনো বুঝতে পারেনি। এর মাঝে মেঘ, নেহাল, ধ্রুব, উৎস রওনাক এসে হাজির হয়। সূর্য তখন পশ্চিম দিকে হেলে পড়েছে, অথচ শপিং এর চক্করে কারোর খাওয়া হয়নি। সবার পেটে ইঁদুর বিড়াল ছোটাছুটি করছে। তাই সবাই ডিসাইড করলো তারা কোনো রেস্টুরেন্টে খাবে। তাই তারা কাছাকাছি একটা রেস্টুরেন্টে চলে যায়। তারা ক্লান্ত থাকায় চুপচাপ খেয়ে নিল। মাত্র একদিনে তারা তাদের বিয়ের শপিং করে শেষ করেছে, যেটা অন্যদের পক্ষে কতটা সম্ভব সেটাই ভাববার বিষয়। বাড়িতে ফিরে শপিং ব্যাগগুলো সব ফারহার জিম্মায় রেখে দিল সবাই। ফারহা তার বাবার রুমে গিয়ে ব্যাগগুলো কাভার্ডে রেখে দিল। তার কাভার্ড অলরেডি ফুল, তাই সেখানে আর রাখার জায়গা হলো না। ফারহা ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করতে মনে পড়লো আশিকের কথা। তাকে নিয়ে তো তার টর্চার ছেলে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তাকে তো মোটেও শাস্তি দেওয়া হয়নি। ফারহার ভাবনার মাঝে রেহানের নামটা উকি দিল। সেকেন্ডে ফারহা তার প্ল্যান বানিয়ে নিল, তাকে কি করতে হবে আর কি করবে না। আশিককে সে এত সহজে মৃত্যু দিবে না, তাকে বেঁচে থাকবে আর বেঁচে থেকেই তাকে তার পাপের শাস্তি দিবে। তবে আজ আর সেখানে যাবে না ফারহা, বরং কাল যাবে আর আশিককে দেখে আসবে। ফারহার ভাবনার মাঝে সে অনুভব করলো তার উপরে ভারী কোনো কিছু আষ্টে পিষ্টে জড়িয়েছে। ফারহা চোখ মেলে কিছু বলতে যাবে, তার পূর্বে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল মেঘ। ফারহা মেঘের পিঠে খামছে ধরতে মেঘ যেন লাগাম ছাড়া হয়ে গেল। ধীরে ধীরে তার ওষ্ঠদ্বয় ঠোঁট ছেড়ে ফারহা মুখ, গাল, গলা ছেড়ে নিচে নামতে লাগলো। ফারহা মেঘকে আটকাতে চেয়েও পারল না। পাশে ল্যাম্প লাইট অফ করে দিতে পুরো রুম অন্ধকার হয়ে গেল। শুধু একে অন্যের উষ্ণ নিঃশ্বাসের শব্দ শুনছে। ভালোবাসায় শিখতে হচ্ছে দুটো হৃদয়। অন্যদিকে উৎস তানিয়াকে জড়িয়ে ধরে বকবক করে যাচ্ছে। তানিয়া ঘুমের চোটে তাকাতে না পেরে উৎসের বকবক শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। উৎস যখন তানিয়াকে খেয়াল করলো ততক্ষণে তানিয়া গভীর ঘুমে তলিয়ে গেছে। উৎস তানিয়ার কপালে ওষ্ঠদ্বয় শুয়ে দিয়ে বিছানায় শুয়ে দিয়ে কমফোর্টার দিয়ে ঢেকে দিল। ততক্ষণে উৎসা রুমে ঢুকে নিজের ভাইকে দেখে বলল, উৎসবের বাচ্চা বিয়ে হবে তোর আর কয়দিন পর, এখনই এত উতলা হয়ে কেন গেছিস? একটু তো সবুর কর ভাই। উৎসার কথা শুনে উৎস চোখ মুখ কুঁচকে বলল, ছাড়া উৎস, আমি তোর ভাই, ভুলে যাচ্ছিস কেন? আর কি সব বলছিস তুই? তুই যা দেখাচ্ছিস আমি তাই বলেছি। এখন যা ফট, আমি ঘুমাবো। বোনের সাথে কথাই না পেরে উৎস নাক ফুলিয়ে গটগট করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। ভাইকে জব্দ করতে পেরে উৎস মনে বেজায় খুশি। হাসতে হাসতে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন ফারহার ঘুম ভাঙতে চোখ মেলে পিটপিট করে তাকিয়ে দেখে মেঘ টাওয়েল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছে যাচ্ছে। ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে, মাসেলগুলো ফুলে ফেপে উঠছে। ফারহা নির্লজ্জের মতো হাঁ করে তাকিয়ে দেখছে মেঘকে। হঠাৎ আয়নায় ফারহার দিকে মেঘের চোখ পড়তে মেঘ চোখ মেরে দিতে ফারহা থতমত খেয়ে চোখ বন্ধ করে ফেলল। মেঘ বাঁকা হেসে ফারহার কাছে এগিয়ে যেতে ফারহা চোখ মুখ খিচে বলে, ফারহার কথা শুনে মেঘ হাসবে না কাঁদবে বুঝতে পারল না। মেঘ নিজের হাসি চাপিয়ে বলে, জান, তুমি ভুলে যাচ্ছ তুমি আমার বিয়ে করা বউ, বাইরের কোনো মেয়ে নাও। আর এত লজ্জা কেন পাচ্ছ জান? গতকাল রাতে তো আমাকে পুরোটাই দেখে নিয়েছো, এখন কেন এমন লজ্জা পাচ্ছ? কই, আমি তো তোমায় দেখে লজ্জা পাচ্ছি না। মেঘের কথা শুনে ফারহার দোকান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। মানুষ এত লজ্জা আর একটা মানুষকে কি করে দিতে পারে, এই বুঝে আসে না ফারহার। ফারহাকে চুপ থাকতে দেখে মেঘ এবার নিজেই কমফোর্টার সহ ফারহাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। বউ, আর কোনো কথা নয়, অলরেডি 11টা বেজে গেছে। আজ তো তোমায় হেডকোয়ার্টার্সে যেতে হবে, তাই কোনো বাহানা ছাড়াই দ্রুত শাওয়ার নিয়ে রেডি হয়ে নাও, আমি তোমাকে ড্রপ করে দিব। মেঘ ওয়াশরুম থেকে বের হতে ফারহা দরজা বন্ধ করে দেয়। দ্রুত শাওয়ার নেওয়ার পর মনে পড়ল সে তো সাথে কোনো কাপড় আনেনি। মেজাজ খারাপ হলো ফারহার। তখনই উল্টো পাশে তাকাতে দেখে ফারহার ড্রেস রাখা। মুহূর্তে মেজাজ ঠান্ডা হয়ে মেঘের উপর এক বালতি ভালোবাসা জমা হলো। ফারহা মনে মনে ঠিক করে নিল আজ মেঘের সব কথা শুনবে। এত কিউট বর কারো হয় কিনা সন্দেহ, তাই এই কিউট সুইট আর অ্যাটিটিউডওয়ালা বরটাকে সযত্নে আগলে রাখবে।
উৎসা নেহালের সাথে গার্ডেনে বসে গল্প করছে, এমন সময় উৎস আর তানিয়া এসে হাজির হয়। আর কিছুক্ষণ পর কেয়া আর ধ্রুব এদেরকে দেখে উৎসা নেহাল ঘাবড়ে যায়। কি রে তোরা এখানে? একটু তো আমাদের একটা টাইম স্পেন্ড করতে দিবি ভাই, এমন করে সারাদিন চিপকে কেন থাকিস? নেহালের কথা শুনে উৎস দাঁত মুখ খিচিয়ে বলল, কুত্তা, ভুলে যাস না তুই কার সামনে কি বলছিস? উচ্ছা আমার বোন লাগে, আমার বোন লাগে, আর তুই আমার সামনে প্রেম করার কথা বলছিস? লজ্জা করে না? উৎসা এবার আর চুপ থাকতে পারল না। চোখ জোড়া তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, নেহালে যদি লজ্জা লাগার হয় তাহলে তুই কি করে গতকাল রাতে তানিয়াকে বুকে জড়িয়ে ধরেছিলিস? হ্যাঁ, তখন লজ্জা লাগেনি? আমার রুমে বসে দুজনে মাখামাখি প্রেম করবা, কিন্তু লজ্জা পাবা না। সব লজ্জা বুঝি নেহাল আর আমি পাবো? বোনের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলল উৎস। ভেবেছিল বোন আর বন্ধুর রোস্ট করবে, লজ্জা দিবে, কিন্তু সে তো উল্টো লজ্জা পেয়ে মাথা তুলতে পারছে না। তখনই একটা গমগমে আওয়াজ ভেসে আসলো। মেঘ ফারহাকে দেখে উৎস দম ছাড়ল। অবেশি দেরি হয়ে যাচ্ছে ফারহা, আমাদের যাওয়া উচিত। ধ্রুব, নেহাল, উৎস, তোরা অফিসে চলে যা, আমাকে একটু হেডকোয়ার্টারে যেতে হবে। তৎক্ষণাৎ ধ্রুব বলে, তাহলে আমিও তোর সাথে হেডকোয়ার্টার্সে যাচ্ছি, বাকিরা অফিসে যাক। ফারহা কিছু একটা ভেবে বলে, ওকে চল তাহলে। আর মেঘ, তুমি নেহাল আর উৎসকে নিয়ে অফিস চলে যাও, আমি ধ্রুবকে নিয়ে যাচ্ছি। মেঘ বারণ করলো না। নেহাল আর উৎসকে নিয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। ফারহা ধ্রুবকে নিয়ে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ফারহা সিনিয়র স্যারের কেবিনে ঢুকেছে। ধ্রুব বেশ বিরক্ত হয়। বর্ষা থেকে উঠে কেবিনের দিকে যেতে ফারহা বেরিয়ে আসে কেবিন থেকে। তবে ফারহার ঠোঁটের কোণে লেগে আছে রহস্যময় হাসি। ধ্রুব বুঝলো না এই রহস্যময় হাসির কারণ। ফারহা ধ্রুবকে নিয়ে সেলের দিকে যেতে লাগলো। ধ্রুব বুঝলো না ফারহা কেন এখন সেলে যাচ্ছে। অন্ধকার রুম, হুট করে আলোয় ভরে যেতে আশিক শেখ চোখ মেলে তাকাতে পারল না। চোখ জোড়া বন্ধ করে রইল। তখনই হঠাৎ তার কানে অতি পরিচিত এক কণ্ঠস্বর ভেসে আসলো, ড্যাড। আকস্মিক আশিক শেখ চোখ মেলে তাকিয়ে দুর্বল গলায় বলে উঠল, রেহানা। এই তানু, কোথায় তুই? কে আসা? সাজি নামটা বলতে বলতে ও থেমে গেল। মেয়েটা যে অকালে নিজের দোষে প্রাণ হারালো, কেন করলো এই কাজটা? সাজি যদি এমনটা না করতো তাহলে হয়তো আজ তাদের মাঝে বেঁচে থাকতো, আনন্দ উল্লাস করত। উৎসার সাজের কথা ভাবতে ভাবতে নিশ্চুপ হয়ে গেল। তখনই তানিয়া আর কেয়া এসে হাজির হয়। উৎসাকে অন্যমনস্ক দেখে বলল, কি ভাবছিস উৎসা? নিজের ভাবনা থেকে বিচ্যুত হয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সাজির কথা ভাবছি। মেয়েটা ভালোবাসা ছিনিয়ে নিয়ে আর নেশায় নিজেকে শেষ করে ফেললো। এমনটা না হলেও তো পারতো তানু। আপু, এইসব হয়েছে আমার জন্য। সাজি শুধু বেঁচে নেই, শুধু আমার জন্য। বিশ্বাস করো আপু, আমি কখনো ভাবিনি সাজি ধ্রুবকে ভালোবাসতে পারে। যদি আমি বিন্দুমাত্র আন্দাজ করতে পারতাম, তাহলে আমি কখনোই ধ্রুবর প্রপোজাল একসেপ্ট করতাম না। তানিয়া তখন বলে উঠল, মন খারাপ করো না কে, একটা কথা মনে রেখো, আল্লাহ যা করে তা বান্দার ভালোর জন্যই করে। এতেই হয়তো তোমার মঙ্গল রয়েছে, তাই হয়তো এই ঘটনা ঘটলো। আর তখন যদি এমনটা না হতো তাহলে আজ তুমি সাজির জায়গায় মর্গে নিষ্প্রাণ দেহ হয়ে শুয়ে থাকতে। তানিয়ার কথায় সায় জানিয়ে উৎসা বলে, আচ্ছা, যেই কারণে ডাকা হলো সেটা আগে শোনো। ফারহাকে আমরা বিয়ের দিন সারপ্রাইজটা দেব, বাট খেয়াল রাখতে হবে এর আগে যেন কোনো মতে ফারহা আমাদের সারপ্রাইজটা বুঝে না ফেলে। আমি জিজুর মা মানে আন্টিকে কলে সবটা জানিয়েছি। তিনি খুব উৎসুক হয়ে বলেছেন তিনি আমাদের সাথে আছে, আর কোনো সাহায্যের প্রয়োজন হলে তাকে জাস্ট একটা কল দিতে। ওয়াও, তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই নেই। নেক্সট মান্থে বিয়ে, মানে হাতে আর 10 দিন বাকি আছে। সময় বড্ড কম উৎসা। ডোন্ট ওয়ারি, আমাদের সাথে আমাদের জামাইরা আছে না, সো চিল কর, সবকিছু ম্যানেজ হয়ে যাবে। ওরাই তো আমাদের শেষ ভরসা, ওদের দিয়ে সব কাজ করাবো। ঝড় ঝাপটা যা যাওয়ার ওদের উপর দিয়ে যাক। যা বলেছ আপুরা। শোনো না, ধ্রুবকে ফোন করলাম কিন্তু কল রিসিভ করলো না। ও কোথায় আছে জানো কিছু? ফারহার সাথে আছে, কাজে থাকলে সচরাচর কল রিসিভ করে না। তুমি টেনশন করো না, সময় পেলে ধ্রুব তোমাদের কল দেবে। এত মাস পর নিজের একমাত্র ছেলেকে দেখে আবেগপ্লুত হয়ে পড়ল আশিক। আর রেহান, সে তো তার বাবাকে এখানে দেখে হতভম্ব। মাত্র কয়েকদিনে আশিকের শরীর একদম ভেঙে গেছে।
চোখ একদম কোটরে ঢুকে গেছে, গালের হাড়গুলো বেরিয়ে গেছে, ফর্সা ত্বক কালচে আকার ধারণ করেছে। রেহান তার বাবার এই করুণ অবস্থা সহ্য করতে পারল না। ছুটে তার বাবার কাছে যেতে নিলে ফ্লোরে হুমড়ে খেয়ে পড়ল রেহান। ছেলেকে ফ্লোরে পড়তে দেখে আশিক শেখ ছেলের কাছে যাওয়ার বৃথা চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। বাবা ছেলের ইমোশনাল ড্রামা দেখে ফারহা আর ধ্রুব হা হা করে হাসতে লাগলো, যেন কি মজার দৃশ্য তারা দেখে ফেলেছে। আশিক শেখ কাতর গলায় বলে উঠল, ফারহা, আমি তোর অপরাধ আমি স্বীকার করছি। আমি তোকে এতিম করছি, লোভে অন্ধ হয়ে নিজের হাতে আমার 2 ভাই তার স্ত্রীদের হত্যা করেছি, এতিম করেছি, তোদের সাথে যথেষ্ট অত্যাচার ও করেছি, সাথীতে ঘুমাতে পর্যন্ত দেয়নি। তবু এক বাবা হয়ে তোর কাছে অনুরোধ করছি, আমার ছেলেকে ছেড়ে দে। ও তো কোনো অপরাধ করেনি, তবুও ওকে কেন আটকে রেখেছিস? আমি জানি আমার অপরাধ ক্ষমা হয় না, তবু আমি একজন বাবা হয়ে সন্তানের প্রাণ তোর কাছে ভিক্ষা চাইছি। এতক্ষণ চুপ করে সবটা শুনলো ফারহা আর ধ্রুব। তবে আশিকের কথা বিশেষ একটা পাত্তা যে দুজনের কেউ দেয়নি সেটা তাদের চোখ মুখ দেখে বুঝতে পারছে। ধ্রুব আশিকের কথা ইগনোর করে রেহানকে ফ্লোর থেকে তুলে সেই লোহার বেডে শুয়ে দিয়ে হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাতে লাগাতে ধ্রুব বলতে লাগলো, মিস্টার আশিক শেখ, আপনি কি জানেন আপনার একমাত্র ইনোসেন্ট ছেলে কত মেয়ের জীবন নষ্ট করেছে? আই গেস আপনি সবটাই জানেন, কারণ আপনি তো আড়ালে থেকে মেয়েগুলোর ফ্যামিলির মুখে টাকা ছুঁড়ে দিয়ে মুখ বন্ধ করে দেন। যাই হোক, আরেকটা কথা বলার ছিল। আজ রেহানকে যে বেডে শুয়ে রাখা হয়েছে সে বেডে কিন্তু আপনার একমাত্র স্ত্রী রোকসানাকে শুয়ে রাখা হয়েছিল। ইভেন ফারহা নিজ দায়িত্বে সযত্নে আপনার স্ত্রীর শরীরে হাত পা পেট মাথা আলাদা করে মাংস কিমা করে আপনাকে রান্না করে খাইয়েছিল। আমার কাছে সেটার ভিডিও আছে, ওয়েট, আমি আপনাকে সচক্ষে দেখাচ্ছি। রেহান অবাক হতবিহ্বল চাহনিতে ফারহার দিকে তাকিয়েছে। সে জানতে ফারহা কঠিন হৃদয়ের নারী, কিন্তু সেটা জানতো না ফারহা কঠিন হৃদয় নয়, বরং হৃদয়হীনা ভয়ঙ্কর এক সাইকো নারী। রুমের ভেতর ছোট একটা ওয়াল টিভিতে ফোন কানেক্ট করে ভিডিওটা চালু করে। আশিক শেখ শুকনো ঢোক গিলে সে ভিডিও দেখতে লাগলো। নৃশংস সেই ভয়ঙ্কর দৃশ্য, রোকসানার সেই আত্মচিৎকারে যেন রেহান আর আশিকের কলিজা কেঁপে উঠল। ফারহা প্রফেশনাল কিলারের মতো দক্ষ হাতে রোকসানাকে কেটে টুকরো টুকরো করার পর যে কিমা বানিয়ে কাবাব সাথে অন্যান্য আইটেম বানানো দেখে আশিকের সেই দিনের কথা মনে পড়ে গেল, যেদিন সে ফারহাকে মারতে শেখ ভিলায় উপস্থিত হয়। সেদিন টেবিলের উপর কাবাবগুলো দেখে ক্ষুধার্ত পেটে সে আর তার সাথে সাইকো কিলার দুজনে মিলে খেয়েছিল। আশিকের আবারও গা গুলিয়ে বমি পেল। পেটে কিছু না থাকায় বমিও হলো না। আর এদিকে রেহানের অবস্থা আরো খারাপ, চোখ মুখ কেমন যেন করছে তার। ফারহা সে সবে পাত্তা না দিয়ে আশিককে পানি আর খাবার দিল, সাথে এক হাতে বাঁধন খুলে দিল। খাবার পানি খেয়ে আশিক ক্ষুধার্ত বাঘের মতো হামলে পড়ল খাবারের উপর। দ্রুত খাবার খেতে খেতে পানি খেলো। মিনিট 5 ভেতর খাবার শেষ করে আশিক। তারপর ধ্রুব আশিকের পায়ের শিকল বাড়িয়ে দিল ওয়াশরুম পর্যন্ত, যাতে প্রয়োজনে ওয়াশরুম পর্যন্ত যেতে পারে, কিন্তু আশিক তার ছেলে অবধি পর্যন্ত পৌঁছাতে পারবে না। আশিক ওয়াশরুমের কাজ সেরে বসার পর ফারহা রেহানের সামনে দাঁড়িয়ে আশিককে বলল, চাচা যান, একটা ম্যাজিক দেখবে? ভীষণ এক্সাইটিং ম্যাজিক দেখবে তো? আশিক মাথা নেড়ে সম্মতি জানাতে ফারহার মুখে বিস্তর হাসি ফুটে উঠল। আশিকের সামনে ফারহা একটা ধারালো চাপাতি নিয়ে রেহানের ডান হাতের কবজিতে কোপও বসিয়ে দিয়ে রেহানের শরীর থেকে হাতটা আলাদা হয়ে যায়। যন্ত্রণায় চিৎকার করে ওঠে রেহান। রক্তাক্ত হাত নিয়ে চিৎকার করতে করতে যন্ত্রণায় কাতরাতে লাগলো। আশিক নিজের চোখের সামনে নিজের সন্তানের এমন অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অদ্ভুত এক ভয় জেঁকে বসেছে আশিককে। ফারহা আবারও তৎক্ষণাৎ অন্য হাতে কোপ বসিয়ে দিল। দুহাতবিহীন রেহানের দিকে তাকিয়ে বলল, এই নোংরা হাত দিয়ে তুই আমাকে স্পর্শ করেছিলি, তাই না? দেখ, এখন তোর এই হাত দুটোই আর বেঁচে নেই। তুই এবার কি করে মেয়েদের স্পর্শ করবি?
রেহান যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলতে লাগলো, আমাকে মাফ করে দে আপু, আমি ভুল করেছি। আমি আর এমন ভুল আর কখনো করব না। ইস রেহান ভাই, আমার জানিস তোর মাকে যখন আমি নিজ হাতে মেরেছিলাম তখন সেও তোর মতো এমন আকুতি মিনতি করেছিল, কিন্তু আফসোস সেই আকুতি মিনতি কোনো কাজে আসেনি। তোর বাপ তোর মায়ের মাংসের কাবাব খেয়েছে। তুই একদম চিন্তা করিস না, আমি তোকে একদম কষ্ট দিয়ে মারবো না, খুব কম কষ্ট দিয়ে মারবো। ফারহার কথা শুনে আশিক না বলে চিৎকার করে উঠতে ফারহা বিরক্ত হয়ে ধ্রুবকে বলে, উফ ধ্রুব, এত কেন চেঁচামেচি হচ্ছে? ইউ নো না আমি চেঁচামেচি একদম পছন্দ করি না। যা ওকে চুপ করিয়ে যায়। ধ্রুব মাথা নেড়ে আশিকের সামনে এসে দাঁড়াতে আশিক চুপ হয়ে যায়। কিন্তু এতে তো হবে না, ধ্রুবকে তো তার কাজ করতে হবে। হাতে একটা চিকন ধারালো ছুরি তুলে নিল সে, তারপর আশিকের গলা শক্ত করে চেপে ধরতে আশিকের জিহবা বেরিয়ে আসতে ধ্রুব হুট করে আশিকের জিহবা কেটে ফেলল। মুহূর্তে মুখ ভরে গেল রক্তে। একদিকে রেহানের দুহাত কাটা অবস্থায় ছটফট করছে, আর এইদিকে জিহবা কাটায় ছটফট করছে বাবা। ফারহা ওদের যন্ত্রণা পেতে দেখে তার কলিজা যেন জুড়িয়ে গেল। ফারহা রেহানকে ছেড়ে আশিকের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি তোকে এত তাড়াতাড়ি মারবো না আশিক শেখ। তোকে ততদিন আমি জীবিত রেখে একটু একটু করে কষ্ট দিয়ে মারবো। তার আগে তোর সামনেই আমি তোর ছেলেকে মারবো। আজ নয়, অন্য কোনো দিন। ততদিন না হয় মন ভরে ছেলেকে দেখে নে। ধ্রুব সময় দেখে বলল, ফারহা, এখনই আমাদের বের হতে হবে। অফিসে আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ওকে, লেটস গো। আর আশিককে প্রতিদিন একবেলা করে খাবার দিয়ে যাবি। জো হুকুম মহারানী, এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। ফারহা ফ্রেশ হয়ে ধ্রুবকে নিয়ে ওখান থেকে সোজা অফিসে চলে গেল। সন্ধেবেলায় নিহাল, ধ্রুব, উৎস, ফারহা শেখ ভিলায় ঢুকতে দেখে তাদের প্রেয়সীরা মুখ ভার করে বসে আছে। তাদের সাথে কেউ কোনো কথা বলছে না। এটা দেখে ফারহা, নেহাল, ধ্রুব আর উৎসের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসতে লাগলো। এর মাঝে মেঘ আসতে ফারহা ওদেরকে দেখিয়ে মেঘকে জড়িয়ে ধরে গালে চুম্বন দিতে মেঘ হক চকালো, কারণ ফারহা কখনো কারোর সামনে ক্লোজ হওয়া পছন্দ করে না। তবে আজ এটা হতে দেখে বেশ অবাক হলো। কিন্তু নিহাল, উৎস, ধ্রুব দাঁতে দাঁত চেপে কিড়মিড় করে ফারহার দিকে তাকিয়ে বলল, ফরহর বাচ্চা, তুই জ্বলন্ত আগুনে তুই ঘি ঢালছস, তোর খবর আছে। ফারহা ওদের কথায় পাত্তা না দিয়ে মেঘের হাত ধরে গটগট করে হেঁটে উপরে চলে গেল। এদিকে উৎসা, তানিয়া, কেয়া, নিহাল, উৎসর ধ্রুবের দিকে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে তিনজন তিন দিকে চলে গেল। মাথায় হাত পড়ল সবার। এখন কি করে তাদের প্রেয়সীদের মান ভাঙাবে? এদিকে ফারহা তাদের কিস করতে ছাড়লো না, আবার দেখিয়ে দেখিয়ে রোমান্স করলো। উৎস বলে উঠল, আমি গেলাম আমার তানুর মান ভাঙাতে। সারাদিনে কল মেসেজ দিইনি, এই জন্য বোধহয় রেগে আছে। তোরও যা, মান ভাঙা ওদের। এই বলে তিনজন তিন দিকে ছুটে গেল। অন্যদিকে রওনক ছুট লাগালো তার মায়ের রুমে। রক্তাক্ত কান্নারত চোখে নিজের জন্মদাতা বাবার দিকে তাকিয়ে আছে। যন্ত্রণায় মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারছে না, শুধু গোঙানির মতো মুখ দিয়ে আওয়াজ করতে লাগলো। আশিক নিজের ছেলের যন্ত্রণা দেখে নিজের যন্ত্রণা যেন ভুলতে বসেছে। আশিক নিজের ছেলের কাছে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবে রেহানের কাছে পৌঁছাতে পারল না। শব্দহীন কান্নায় ভেঙে পড়ল আশিক শেখ। রেহান খুব কষ্ট করে ড্যাড বলতে কান্নায় ভেঙে পড়ে রেহান। আজ তার এই অবস্থা শুধু তার খারাপ কাজের জন্য নয়, বরং তার বাবা মায়ের অন্যায় পাপের শাস্তি তার উপরও বর্তালো। কি অসহ্য যন্ত্রণা রেহানের সহ্য হচ্ছে না। সে মনে মনে নিজের মৃত্যু কামনা করছে, কিন্তু সে চাইলেও মরতে পারছে না। ফারহা তাকে এত সহজে মরতে দেবে না। আশিক হাতের ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করেও কিছু করতে পারল না। রেহান তার বাবার ইশারা বুঝল না। ব্যর্থ হয়ে নিজের স্থানে বসে পড়ল আশিক। ঠাস করে এক থাপ্পড় পড়ল রওনকের গালে। চড়টা বেশ জোরেই ছিল। রওনক গালে হাত দিয়ে ছলছল চোখে বসে আছে। সাহারা তার ছোট ছেলের দিকে কটমট করে তাকিয়ে বলে, বেয়াদব, পড়াশোনা শেষ না করে ছেলে আমার বিয়ে করার জন্য পাগলামি করছে। বাহ, আজকালকের ছেলে মেয়েদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। অসভ্য ছেলে, নিজে এখনো বাপ ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছিস পড়ছিস, সেখানে বিয়ে করে কি বউ তোর বাপ মতো বাপ ভাইয়ের ঘাড়ে বসে খাবে? আমার কথা কান খুলে শুনে রাখ, রূপের পড়াশোনা শেষ হবে,
তার সাথে সাথে তোর পড়াশোনা শেষ করে বিজনেসে জয়েন করবি, তারপর তোর বিয়ে নিয়ে ভাববো। এর আগে যদি বিয়ে বিয়ে করে আমার মাথা খাস, তো তোর একদিন কি আমার একদিন। মায়ের কথার বিপরীতে কি বলবে সেটা খুঁজে পেল না রওনক। কানটা এখনো ঝিমঝিম করছে। থাপ্পড়টা বেশ জোরেই ছিল। রওনকের শিক্ষা হয়ে গেছে, বিজনেসে জয়েন না করা অবধি মনে মনেও বিয়ের কথা ভাববে না। গালে হাত রেখে নিজের রুমে চলে গেল রওনক। রুমে এসেই রূপকে ভিডিও কল করে। রূপ ফোনের কাছে থাকায় দ্রুত কল রিসিভ করে। কল রিসিভ করে দেখে রওনকের ফর্সা গাল লাল হয়ে আছে। সেটা দেখে রূপ বলে উঠল, রনক, তোমার গাল লাল হয়ে আছে কেন? রওনক গাল ফুলিয়ে বলল, মম মেরেছে রূপ। রওনকের কথা শুনে রূপ অবাক হয়, তারপর খিলখিল করে হেসে দিয়ে বলে, বুড়ো বয়সে আন্টির হাতে মার খেয়েছো সোনা? তা কি কারণে মার খেলে শুনি? রওনক দাঁতে দাঁত পিষে বলে, তোমার জন্য মার খেয়েছি রূপ। আমার জন্য মানে? আমার জন্য কেন তোমায় আন্টি মারবে? নেহাল, ধ্রুব, উৎস ওরা বিয়ে করেছে, আর আমি এখনো বিয়ে করতে পারছি না। আমি মমকে বলেছি তোমায় বিয়ে করব, তারপর পরই ডান গালটা ঝিমঝিম করছে। রওনকের কথা শুনে এবার অট্ট হাসিতে ফেটে পড়ে। রূপকে হাসতে দেখে রওনক বিরক্ত হয়ে বলল, পেতনিদের মতো না হেসে পুরো কথাটা শুনো জান, তারপর দেখি তোমার হাসি কোথা থেকে আসে। রূপ হাসি থামিয়ে বলল, আচ্ছা, আমি হাসি থামালাম, এবার বলো আন্টি কি বলেছে? আমার পড়াশোনা শেষ হবে, তারপর আমি বিজনেসে জয়েন করব, আর তোমার পড়াশোনা শেষ হবে তারপর বিয়ে। তার মানে 4 বছর আমাদের অপেক্ষা করতে হবে রূপ, বুঝতে পারছো? রওনকের কথা শুনে রূপের মুখের হাসি মিলিয়ে গেল। রূপ এই কথাটা তার বোনের কাছেও শুনেছে। রূপ দীর্ঘশ্বাস ফেলে বলল, রনক, আন্টির বলা কথাগুলো বনু আমাকে বলেছে, আর আমার মনে হয় বনু আর আন্টি ঠিকই বলেছে, কারণ আমি মাত্র 2nd ইয়ারে পড়ছি। অনার্সে উঠেও এখনও অনেকগুলো মাস বাকি আছে। নেক্সট মান্থ থেকে আমার টেস্ট পরীক্ষা শুরু, তারপর 2 মাস পর বোর্ড এক্সাম। আমার মনে হয় আন্টি বনু ঠিক কথাই বলেছে, আমাদের দুজনকেই এখন সতর্ক থাকতে হবে, তবে দূরত্ব নয়। রওনক বুঝলো আসলে এই সময়টা তাদের ক্যারিয়ার গুছিয়ে নেওয়ার সময়। এখন সময়টা হেলাফেলা করার সময় না, তাদের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে হবে। বিয়ের অকেশন শেষ হলেই তারা আবারও পড়াশোনায় ফিরে যাবে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। ফারহা, উৎস, তানিয়া আর নেহালের বাবা মায়ের সাথে কথা বলে বিয়েটা শেখ বাড়িতে হবে, এবং সেটা একসাথে তারা শুরুতে রাজি না হতে চাইলেও ফারহাকে না বলতে পারল না। বিয়েটা শেখ বাড়িতে হবে। পুরো বাড়ি রঙিন বাতিতে জলজল করছে। আর্টিফিশিয়াল ফুল দিয়ে মরিচ বাতির সাথে সাথে পুরো বাড়ি সাজিয়ে ফেললো। পুরো বাড়ি আত্মীয় স্বজনে গিজগিজ করছে। আজ মেহেন্দি অনুষ্ঠান, মেয়েরা সাজতে বসে গেছে। অন্যদিকে ছেলেরা বিয়ে বাড়ির ডেকোরেশনে ব্যস্ত। উৎস গার্ডেনে তদারকি করছে, তো নিহাল বাবুর্চিকে, অন্যদিকে ধ্রুব বাড়ির ভেতরে খাবারের আয়োজনে কোনো ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখছে। রওনক সিকিউরিটির দায়িত্বে আছে, আর মেঘ, সে তো পুরো বাড়ি সিসি ক্যামেরা দিয়ে ঢেকে ফেলেছে। পুরো বাড়ির দিকে নজর তার, এদিক ওদিক দেখলেই অ্যাকশন নেবে। উৎসাহ, তানিয়া, কেয়া প্রত্যেকে সবুজ আর গোল্ডের কম্বিনেশনের লেহেঙ্গা পরেছে। তিনজনই সেম লেহেঙ্গা, একই রং, একই ডিজাইন। ফারহা, রূপ আর পার্লারের মেয়েরা মিলে তিনজনকে সাজানোর পর উৎসাহ একটা লেহেঙ্গা এনে ফারহাকে বলে, ফারহা জান আমার, দ্রুত চেঞ্জ করে এটা পরে আয়, আমি আর তানু মিলে তোকে সাজিয়ে দেব। একদম না, আমি এই ড্রেসে একদম ঠিক আছি। আর বিয়েটা তোদের আমার নয়, তাই এই আমার সাজা না সাজা দিয়ে কিচ্ছু হবে না। তানিয়া ধুম করে চেয়ারে বসে পড়ে বলে, তুই যদি এখনই এটা পরে না আসিস, তাহলে আমরা কেউ মেহেদি ফাংশনে উপস্থিত থাকবো না। তখন তোর ভালো লাগবে তো? ফারহা তানিয়ার কথায় বিরক্ত হয়ে ড্রেসটা নিয়ে চেঞ্জ করতে চলে গেল। মিনিট 5 পর ফারহা আসতে উৎসাহ, তানিয়া, কেয়া আর পার্লারের মেয়ে হাঁ করে তাকিয়ে থাকে ফারহার দিকে। ফারহা বিরক্ত হয়ে বলল, এই তোরা আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? সমস্যাটা কি? উৎসাহ কিছু বলবে তার আগেই পার্লার থেকে আসা একটা মেয়ে বলে উঠল,
ম্যাম, আপনাকে এই লেহেঙ্গাতে ন্যাচারাল লুকে দারুণ লাগছে। আর আপনার চুলগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এত লম্বা সিল্কি চুল খুব কম দেখেছি। আসলে এখানকার সব মেয়েরা স্টাইল করে চুলগুলো একদম নষ্ট করে ফেলছে, কিন্তু আপনার চুলগুলো কি শাইনি সিল্কি। উৎসাহ একটু ধমক দিয়ে বলল, এইভাবে বলবেন না, নজর লাগবে। আর ফারা এখানে এসে বসতো, ভ্যানচমেনি করে দিন, সাথে এই ফুলগুলো লাগিয়ে দেবেন। আর আপনি ওর ফেসে বেস মেকআপটা করে দিন, বাকিটা আমি সাজাবো। উৎসার কথা মতো তাই করা হলো। তবে ফারহার এই লম্বা চুল নিয়ে বেশ সমস্যায় পড়ে, তবুও সময় নিয়ে চুলটা বেঁধে দেয়। আর উৎসাহ সিম্পল মেকআপ করে দিয়ে অরিজিনাল তাজা ফুল দিয়ে ফারহার কানের এবং গলা হাতের গহনা বানিয়ে পরিয়ে দেয়। দুহাতে কাচের চুড়ি, চোখে গাঢ় কাজল। আজ ফারহার সাজটা উৎসাহ পাকিস্তানিদের মতোই করে দিয়েছে। উৎসাহ ভালো সাজাতে পারে বিধায় ফারহা না করলো না। সাজ কমপ্লিট হতে কিয়া বলে উঠল, ম্যাম, ইউ লুকিং সো গর্জিয়াস। থ্যাংক ইউ কেয়া, আজ তোমাকেও ভীষণ সুন্দর লাগছে। দেখবে ধ্রুব আজ বেহুশ হয়ে না পড়ে। ফারহার কথা শুনে কেয়া লজ্জা পেল। ফারহা, উৎসাহ, তানিয়া, কেয়া চারজন একসাথে নিচে আসতে সবাই মুগ্ধ হয়ে এই চার কন্যাকে দেখতে লাগলো। এদের মধ্যে সবাই অর্নামেন্টস পরলেও ফারহা একাই ফুলের গহনা পরেছে, তাই তাকেই যেন সবার নজরে একটু বেশি পড়ছে। চার সুন্দরী নারী নিচে আসা মাত্রই কোথা থেকে মেঘ, উৎস, নেহাল, ধ্রুব ছুটে আসে। চারজন তাদের শখের নারীর দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়েছে। মেঘ তো তার বাবুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। উৎস তানিয়ার চোখের দিকে তাকিয়ে চোখ মেরে দেয়। তানিয়ার লজ্জায় চোখ নামিয়ে নেয়। নেহাল উৎসার এই রূপ দেখে শুকনো ঢোক গিলল, তার যেন বারবার গলাটা শুকিয়ে আসছে। আর ধ্রুব, সে তো আহাম্মকের মতো হাঁ করে কেয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। রওনক পারে না মেঘ, ধ্রুব, নেহাল আর উৎসের মাথায় বাড়ি মারতে। রূপ রওনকের জেলাসির ফেসটা দেখে হাসতে লাগলো, তবে খারাপও লাগছে। রূপ গাঢ় গোলাপি আর সবুজ রঙের কম্বিনেশনের একটা সারারা পরেছে আর হালকা সাজগোজ করেছে, বেশ মিষ্টি দেখতে লাগছে রূপকে। রওনক রূপের কাছে যেতে রূপ আশেপাশে তার বোনকে দেখতে লাগলো। রওনক তৎক্ষণাৎ রূপের হাত টেনে আড়ালে নিয়ে গেল। চারটা ছোট ছোট স্টেজে চারজনকে বসানো হলো। চারজন মেহেন্দি আর্টিস্ট এসে উৎসাহ, তানিয়া, কেয়া ফারহার পছন্দ মতো ব্রাইডাল মেহেন্দি পরিয়ে দিতে লাগলো। ফারহা অবাক হয় এটা দেখে। উৎসাহ, তানিয়া, কেয়াকে নতুন বইয়ের মতো স্পেশাল ফিল করার কথা ছিল, তাদের সাথে সাথে তাকেও সেটা সবাই ফিল করাচ্ছে। বিয়েটা ওদের, কিন্তু তার সাথে এমন কেন করছে এটা বুঝতে পারছে না ফারহা। মেঘ ফারহার কাছে সে মেহেন্দি আর্টিস্টকে বলে, মিস, আপনি এক হাতে মেহেন্দি দিচ্ছেন, ইটস ওকে, বাট পরের হাতটায় দিবেন না। আমি আমার বউকে মেহেন্দি পরাবো। মেঘের কথা শুনে বেশ অবাক হয় মেয়েটি। মেঘ খানিকক্ষণ বাদে ফারহার অন্য হাতে ফারহার পছন্দ করার ডিজাইন দিতে লাগলো। একদম নিখুঁতভাবে ধীরে ধীরে ফারহার হাত ভরিয়ে দিল মেহেন্দি দিয়ে। মেহেন্দি দিতে আসা আপুটা বেশ অবাক হয় মেঘকে এত সুন্দর মেহেন্দি পরাতে দেখে। তার সাথে সাথে কেয়া, উৎসাহ, তানিয়া অবাক হয় মেঘের এমন গুণ দেখে। ফারহা মিটি মিটি হাসছে, সে মেঘের এই গুণ সম্পর্কে অবগত। মেঘ নিজে অনেকবার তার হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে। রূপের কোমর জড়িয়ে ধরে আছে রওনক। অনেকটা সময় পার হওয়া সত্ত্বেও রওনক তাকে না ছাড়লে রূপ মুখ গোমড়া করে বলে, রনক, আমি মেহেদি পরবো আর তুমি আমাকে আটকে রেখেছো। সবাই মেহেদি পরছে, এখন যদি মেহেদি শেষ হয়ে যায় তখন আমি কি করব? রূপের কথা শুনে রওনক হাসলো। রূপকে ছেড়ে পাঞ্জাবির পকেট থেকে একটা মেহেন্দির টিউব বের করতে রূপ চমকে যায়। তখন রওনক রূপকে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে বসিয়ে নিজেই রূপের হাতে মেহেন্দি পরিয়ে দিতে লাগলো। তা দেখে বেশ অবাক হয় রূপ। এই এই, তুমি মেহেদি পরাতে পারো, কিভাবে শিখলে? রওনক বিরক্ত হয়ে বলল, প্রেমিকাকে মেহেন্দি পরাতে পরাতে শিখে গিয়েছি। রওনকের কথা শুনে রাগ হলো রূপের। রওনকের থেকে হাত সরিয়ে নিতে গেলে রওনক বিরক্ত হয়ে বলে, এই রূপ, একদম নড়াচড়া করবে না। রাত জেগে ইউটিউব ঘেটে মেহেন্দি পরাতে শিখিয়েছি, এখন নড়াচড়া করে সেটা নষ্ট করো না। রওনকের কথা শুনে রূপ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তাকে নিজ হাতে মেহেন্দি পরাবে বলে রাত জেগে ইউটিউব ঘেটে মেহেন্দি পরা শিখেছে।
কথাটা শুনতে হৃদয়টা শান্ত হয়ে গেল। একরাশ ভালোবাসা ছুঁয়ে গেল হৃদয়ের অন্তরালে। মেহেন্দি হাতে বসে আছে 4 রমণী। ভীষণ বোরিং লাগছে, না আছে নাচ না গান। বিরক্ত হয়ে উৎসা বলে, বাল বাল এই ফারা, এটা কি কোনো মেহেন্দি অনুষ্ঠান নাকি শোক বাড়ি? এত নিস্তব্ধ কেন ভাই? উৎসার কথা শেষ হতে না হতে মিউজিক বেজে উঠল। কোথা থেকে একদল ছেলে মেয়ে এসে নাচতে লাগলো। মেহেন্দি লাগা কে রাখনা, ডোলি সাজা কে রাখনা, लेने तुझे ও গড়ি আয়েঙ্গে তেরি সাজনা। মেঘ নেহাল প্রথমে ডান্স করতে লাগলো, তারপর ধ্রুব আর উৎস নাচতে লাগলো। মেহেন্দি লাগা কে রাখনা, ডোলি সাজা কে রাখনা, लेने तुझे ও গড়ি আয়েঙ্গে তেরি সাজনা। গানের সাথে সাথে মেঘ, উৎস, নেহাল, ধ্রুবের এন্ট্রি হয়। অবাক হয় 4 সুন্দরী নারী। মেঘ ফারহাকে স্টেজ থেকে নামালো। সেম ভাবে নেহাল উৎসাকে আর উৎস তানিয়াকে, ধ্রুব কেয়াকে। ফারহা, তানিয়া, কেয়া, উৎসা গানের তালে তালে নাচতে লাগলো। চেহারা সাজা কে রাখনা, চেহারা সুপা কে রাখনা। ফারহা, উৎসা দুজনে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেঘ আর নেহালের সামনে নাচতে লাগলো। চেহারা সাজা কে রাখনা, চেহারা সুপা কে রাখনা। কেয়ার, তানিয়া, উৎস আর ধ্রুবের সামনে সেম ভাবে হাত ঘুরিয়ে নাচলো। এর পরের গানের লাইনের সাথে নাচতে নাচতে ফারহা উৎসা বলতে লাগলো, এই দিল কি বাত আপনে দিল মে দবা কে রাখনা। ফারহা, উৎসা, তানিয়া, কেয়াকে ঘিরে মেঘ, উৎস, নেহাল, ধ্রুব নাচতে লাগলো। মেহেন্দি লাগা কে রাখনা, ডলি সাজা কে রাখনা। পুরো গানের তালে তালে 4 জোড়া মানব মানবী প্রাণ খুলে নাচলো। নাচ শেষ হতে চারদিক হতে করতালির আওয়াজ পেয়ে তাদের চোখে চোখে কথোপকথন বন্ধ হলো। মেঘ ধীর পায়ে ফারহার কাছে গিয়ে কানে কানে বলে ফিস ফিস করে বলে উঠল, ভালোবাসি পুষ্পরানী। নিস্তব্ধ রাত, ঠান্ডা মৃদু হাওয়া বইছে, চারদিকে শীত যে চলে আসলো সেটা বোঝাতে হালকা মৃদু হাওয়াতেও শরীর ঠান্ডায় শিউরে উঠছে। ফারহার নজর পড়ল তার ব্যালকনি থেকে একটু দূরে গাছের ডালে বসে থাকা ছোট্ট 2টো পাখি। ফারহা ভালো করে খেয়াল করলো, এই ছোট্ট 2টি পাখি হলো চড়ুই পাখি। মা চড়ুইটি 2টি ডিমের উপর তা দিতেই বসে আছে, আর পুরুষ চড়ুইটি কিছুক্ষণ পর পর মা চড়ুইয়ের ঠোঁটের উপর ঠুকরিয়ে আদর করছে। দুজনের কিচিরমিচির করে প্রেম আলাপ করছে। দেখতে বেশ ভালো লাগছে ফারহার। হঠাৎ ফারহার চোখের সামনে ভেসে উঠল তার আর মেঘের, তাদের বাচ্চাদের নিয়ে মিষ্টি একটা পরিবার। আনমনে হেসে উঠল ফারহা। তৎক্ষণাৎ পেছন থেকে মেঘ ফারহাকে জড়িয়ে ধরতে শিউরে ওঠে ফারহা। মেঘের স্পর্শ তার চেনা, বলতে গেলে মেঘের শরীরের ঘ্রাণ, তার স্পর্শ, তার উপস্থিতি সবটাই ফারহা চোখ বন্ধ করে অনুভব করতে পারে। এটা দেখে মেঘের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মেঘ ফারহার গলায় টুপ করে চুমু দিয়ে বলে, বউ এখানে দাঁড়িয়ে বুঝি আমার কথা ভাবছিলে? দেখো আমাকে স্মরণ করেছ, আর এই বান্দা হাজির। ফারহা কিছু বলল না। মেঘের দিকে টুপ করে মেঘের ঠোঁটে আলতো করে ঠোঁট জোড়া স্পর্শ করলো। সাথে সাথে মেঘের হাত দুটো ফারহার চুলের ভাঁজে মিলিয়ে গেল। প্রিয়তমার অধর জোড়ার স্বাদ নিতে লাগলো। কতটা সময় কেটে গেল দুজনের কেউ টেরটি পেল না। হঠাৎ দরজায় কড়ার শব্দ পেতে প্রেমে মাতাল হওয়া মানব মানবী একে অন্যকে ছেড়ে দেয়। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করে উৎসা, তানিয়া। ব্যালকনিতে মেঘ, ফারহা ছিল বিধায় উৎসা, তানিয়া ফারহাকে রুমে পেল না। তখন ফারহা দ্রুত পায়ে রুমে আসতে উৎসার মুখোমুখি হয়। তুই এখানে? তোকে সবাই খুঁজছে। আর জিজু কোথায়? নেহাল, উৎসা জিজুকে কোথায় দেখতে না পেয়ে তোদের রুমে পাঠালো। আর দেখ, তোদের পেয়েও গেলাম। তানিয়ার চোখ হঠাৎ মেঘের উপর পড়তে কিটকিটিয়ে হেসে উঠে বলে, বুঝলি উৎসা, জিজু আমাদের এমনি এমনি এখানে আসেনি, উনি এসেছে মধুর মধু পান করতে। উৎসা তানিয়ার দিকে তাকিয়ে বলে, কি বলছিস তুই? শালি, জিজুর ঠোঁটের দিকে তাকা, তাহলেই বুঝবি। তানিয়ার কথা শুনে উৎসা মেঘের দিকে তাকায়। ফারহাও মেঘের দিকে তাকিয়ে লজ্জা পায়। মেঘের ঠোঁটে তার লিপস্টিক লেগে আছে, এটা দেখে দ্রুত ওড়না দিয়ে মেঘের ঠোঁট মুছে দিয়ে উৎসা আর তানিয়াকে বলে, এই অসভ্য মেয়ে, আমার জামাই মধু খেতে আসুক বা অন্য কিছু, তোদের কি? তোরা মনে হয় উৎস আর নেহালকে মধু খেতে দিস না।
আচ্ছা, কাল বাদে পরশুই তো বিয়ে, তখন দেখা যাবে কার জামাই কি সাধু পান করে। হ্যাঁ, উৎসাহ ফারহার হাত ধরে বলে, এই ইয়ার রাগ কেন করিস? শোন, আমরা মজা করছিলাম। আর জিজু, ছাদে চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। মেঘ যেতে রাজি হলেও ফারহা বলল, তোরা তোদের জিজুকে নিয়ে ছাদে চলে যা, আমি একটু রেস্ট নিব। দুপুর থেকে কেমন বমি বমি পাচ্ছে, ক্লান্ত লাগছে, তোরা এনজয় কর, আমি একটু ঘুমিয়ে নিই। ফারহার কথা শুনে মেঘ ব্যস্ত হয়ে পড়ল। জান, বেশি খারাপ লাগছে? আমি ডক্টরকে ফোন করব? একদম নয় মেঘ, ডক্টর ডাকার মতো এমন কিছু হয়নি। আজ এত এত মিষ্টি খেয়েছি যে এখনো গা গোলাচ্ছে। আর তোমরা তো জানো আমি মিষ্টি খেতে পছন্দ করি না। সবাই ফারহার কথা আশ্বস্ত হলেও মেঘের মনের ভেতর খুঁতখুত করতে লাগলো। ফারহাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে হলো না। তবুও উৎসাহ তানিয়া মেঘকে জোর করে ছাদে নিয়ে যায়। ওরা বের হওয়ার পরপরই ফারহার আচমকা বমি পায়, দ্রুত ওয়াশরুমে চলে যায়। আর এদিকে মেঘ ছাদে যাওয়ার মিনিট 10 পর মাথা ব্যথা বলে নিচে চলে আসে। রুমে ঢুকতে দেখে ফারহা ওয়াশরুমে বমি করছে। দ্রুত গিয়ে ফারহাকে সামলে নেয় মেঘ। ফারহাকে ফ্রেশ করিয়ে দিয়ে বিছানায় শুইয়ে দেয়। ফারহা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সবাই ঠিক করে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত ফারহা আর মেঘ আলাদা থাকবে। সেটা উৎস ধ্রুব এসে মেঘকে জানাতে মেঘ এক কথা না বলে দেয়। ফারহা অসুস্থ, আর এই সময় থেকে ছেড়ে অন্য রুমে থাকার চিন্তা মেঘ ভাবতেও পারে না। ফারহা অসুস্থতার কথা শুনে উৎস, নেহাল, ধ্রুব ফারহাকে দেখতে আসে। মেঘ বাধা দেয় না, সে জানে এরা ফারহাকে নিজের বোন ভাবে, তাই তাদের বাধা দিল না। অন্ধকার আকাশে সোনালি রোদের আলোয় বুক ছিঁড়ে বের হতে ঘন কালো অন্ধকারে হারিয়ে গেল আলোর বুকে। সোনালি মিষ্টি আলোয় পুরো রুম আলোকিত হয়ে উঠল। আর পাখির কিচিরমিচির শব্দে ফারহা পিটপিট করে চোখ মেলে তাকিয়ে নিজেকে মেঘের উন্মুক্ত বক্ষে আবিষ্কার করে। মেঘের এক হাত এখনো ফারহার মাথায় রাখা, যেন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেঘ ঘুমিয়ে পড়েছে। ফারহা মনটা মুহূর্তে ফুরফুরা হয়ে উঠল। আস্তে ধীরে মেঘের বক্ষ ছেড়ে উঠে ঘুমন্ত মেঘের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে রুমে আসতেই ফারহা ফিল করলো তার প্রচণ্ড খিদে পেয়েছে। ফারহা ত্রস্ত পায়ে হেঁটে কিচেনে ঢুকতে দেখে কিয়া নাস্তা তৈরি করছে। গতকালই সকল মেহমান চলে যায়, আজ গায়ে হলুদ, বিকেলে সবাই আসবে, তাই সকালের খাবারটা কিয়া নিজেই বানাবে বলে ঠিক করলো। ফারহা কিচেনে ঢুকতে ডিম পোচের ঘ্রাণ পেতে তার বমিটিং ভাব হতে লাগলো। নাক মুখে ওড়না গুজে ব্রেড আর জ্যাম নিয়ে দ্রুত পায়ে হেঁটে ড্রয়িং রুমে গিয়ে বসলো। কেয়া হতবাক হয়ে গেল ফারহার আচরণ দেখে। ফারহা কখনো এমন আচরণ করে না, আর তাকে একা কিচেনে রান্না করতে দেখলে ফারহা সবসময় তাকে হেল্প করতো। তাহলে আজ কি হলো? আর ডিম, পরোটা, লুচি, আলুর দম ছেড়ে শুধু শুকনো ব্রেড আর জ্যাম নিল কেন? কেয়ার ডিম ভাজা হয়ে গেলে দ্রুত পায়ে ড্রয়িং রুমে ফারহার কাছাকাছি আসতে ফারহা চিৎকার করে বলে, আমার কাছে এসো না কেয়া। ফারহার মুখে এহেন কথা শুনে কেয়ার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। ছলছল চোখ নিয়ে ফারহাকে বলে, ম্যাম, আমি কি কোনো ভুল করেছি বা কোনো অপরাধ করেছি? ফারহা কেয়ার মলিন মুখ আর ছলছল চোখ জোড়া দেখে নিজের ব্যবহার আর নিজের প্রতি প্রচন্ড রাগ হলো। কি দরকার ছিল এভাবে চিৎকার করে কথাগুলো বলার? ফারহা হাতে থাকা ব্রেডগুলো প্লেটে রেখে বলল, কেয়া বোন আমার, আমি সরি, আসলে তুমি কোনো ভুল বা অপরাধ করনি। আসলে আমি তোমার শরীরে থেকে কাঁচা ডিমের স্মেল পাচ্ছি, আর এই স্মেল আমার নাকে আসতে গা গুলিয়ে আসছে। ফারহার কথা শুনে কেয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিছু মুহূর্ত, তারপর দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। ফারহা কিছু বুঝলো আর না বুঝতে চাইলো কয়েক পিস ব্রেড জ্যাম লাগিয়ে খেয়ে নিল। তারপর পুরো বাড়িতে টুকটাক করে হেঁটে ডেকোরেশন দেখতে লাগলো। 20 মিনিট বাদে কিয়া শাওয়ার নিয়ে অন্য পোশাকে ফারহার সামনে হাজির হতে ফারহা হক চকালো। অকস্মাৎ কেয়ার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, কেয়া তুমি এত সকালে শাওয়ার কেন নিলে? এমনিতেই ঠান্ডা পড়েছে, তোমার ঠান্ডা লেগে যেতে পারে। কিয়া বোকা বোকা চোখে ফারহাকে বলল, ম্যাম, এখনো কি আমার শরীর থেকে কাঁচা ডিমের কোনো স্মেল আসছে? ফারহা খেয়াল করলো এখন সে আর কোনো
স্মেল পাচ্ছে না, বরং খুব সুন্দর একটা স্মেল তার নাকে পাচ্ছে, আর সেটা কেয়ার শরীর থেকে আসছে। ফারহা বলল, না, এখন আর আমি কাঁচা ডিমের স্মেল পাচ্ছি না। খুশি হলো কেয়া। ফারহার কাছে গিয়ে হাত টেনে নিয়ে সোফায় বসলো। ম্যাম, আমার না সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে এই সব কিছু আমার স্বপ্নে ঘুরছে। ঘুম ভেঙে গেলে সব স্বপ্ন ভেঙে যাবে। কেয়ার কথা শুনে মৃদু হাসলো ফারহা, তারপর বলল, এটা স্বপ্ন নয়, সত্যি। আর একটা কথা, এই ম্যাম বলা বন্ধ করো কেয়া, আপু বলে ডাকবে। ফারহার কথা শুনে কেয়া খুশি হলো, বলল, ওকে ম্যাম। আবার ম্যাম? দুষ্টু মেয়ে, আপু বলে ডাকবে। রূপ যেমন আমাকে বনু বলে, তুমি আমায় আপু বলবে, আর তুমি বলবে, ওকে? সময় কাটতে লাগলো। সেই সাথে সাথে বাড়িতে গেস্টদের আনাগোনা বাড়তে লাগলো। বেলা করে সবার ঘুম ভাঙার পর সবাই ফারহার খোঁজ নিল। মেঘ ফারহাকে এত সকালে ঘুম থেকে উঠাই রাগ করলো। ফারহা সেসবে পাত্তা দিল না। আজ যেহেতু ছেলে মেয়ে একসাথে হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে, তাই তারা প্রত্যেকে রেডি হতে লাগলো। আর সাথে সাথে দুটো আলাদা টিম হলো। ছেলেরা আর মেয়েরা আলাদা হয়ে গেল। 4টি স্টেজের পরিবর্তে একটি বড় স্টেজ বানানো হয়েছে। অন্যদিকে ফারহা, উৎসাহ, তানিয়া, কিয়া গায়ে হলুদের সাজে তৈরি হয়ে নিল। রূপ আজ একটু দেরি করে তৈরি হলো। ছোট বোন হয়েও সব দিকে তদারকি করতে করতে সময় চলে গেল। রূপ রুমে এসে তার বড় বোনকে দেখে অবাক হয়ে দেখল, লাল পায়ের হলুদ শাড়ি পরনে, তার সাথে কাঁচা ফুলের সাজে ফারহাকে অপরূপ সুন্দর লাগছে। এদিকে তানিয়া, কেয়া, উৎসাহ এরা 3জন ফারহার মতোই সেম সাজে নিজেদের সাজিয়েছে। তাই এই 4জনকে দেখে রূপ বলে উঠল, আজকে জিজু আর ভাইয়ারা শেষ। গায়ে হলুদের যদি এই সাজ হয়, তাহলে কাল তোমাদের চমলক্ষ রূপ দেখে বেহুশ হয়ে পড়ে যাবে। রূপের কথা শুনে ফারহা, কেয়া, উষা, তানিয়া রূপের হাত টেনে নিয়ে চেয়ারে বসিয়ে বলে, ডোন্ট ওয়ারি বনু, রনক যাতে তোর চমলক্ষ রূপ দেখে বেহুশ হয়ে পড়ে, আমরা 4জন সেই ব্যবস্থা করব। তবে তানু, উৎসাহ, কেয়া, তোদের একটা কথা বলে দিচ্ছি। কাল তোদের কথা মতো মেহেন্দি পড়েছিলাম, আজ কিন্তু আবার কোনো বায়না করবি না। আজ তোদের হলুদ সন্ধ্যা, তাই তোরাই এনজয় করবি। ফারহার কেউ কথা শুনলো বলে মনে হলো না। রূপকে দ্রুত সাজিয়ে ফেললো 4জন মিলে। ফারহা, কেয়া, উৎসাহ, তানিয়া শাড়ি পরলেও রূপ পরল লেহেঙ্গা। রৌনকের গলার আওয়াজ পেয়ে সবাই রুম থেকে বের হয়। তারা বের হতে তাদের উপর ফুলের বর্ষণ হতে লাগলো। হলুদের প্রত্যেকটা মোমেন্ট স্পেশাল করার জন্য ছেলেরা সব রকম ব্যবস্থা করলো। বয়কটে মেয়ে এসে ফারহা, কেয়া, উৎসাহ, তানিয়া রুমে স্টেজে বসালো। তারপর মেয়ের বাবা মা এসে ফারহার কপালে হলুদ ছুঁয়ে দিতে ফারহা অবাক হয়। তা দেখে মেঘের বাবা মা মুচকি হাসলো। তারপর একে একে উৎসাহ, নিহাল, তানিয়ার বাবা মা প্রথম ফারহা আর মেঘকে হলুদ ছুঁয়ে দিয়ে একে একে তানিয়া, উৎসাহ, নিহাল, কেয়া, ধ্রুবকে হলুদ ছুঁয়ে দেওয়ার পর ছেলেমেয়েরা নাচ গান শুরু করে, কাপল ছবি তোলে। তার পর মেঘ ফারহার হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে নাচতে লাগলো। ফারহাও মেঘের সাথে তাল মেলাতে লাগলো। নাচতে নাচতে হঠাৎ ফারহার মাথাটা ঘুরে উঠতে পড়ে যেতে নিলে মেঘ ফারহাকে ধরে ফেলে। মুহূর্তেই গান থেমে যায়। সবাই ছুটে আসে ফারহার কাছে। রূপ পানির বোতল নিয়ে ছুটে এসে ফারহাকে পানি খাইয়ে দেয়। কিছুক্ষণ পর ফারহা একটু সুস্থ অনুভব করলে মেঘ ফারহাকে নিয়ে হসপিটালে যেতে চাইলে ফারহার সাথে সাথে বারণ করে দিয়ে বলে, পাগল হয়ে গেছো মেঘ? বাড়িতে অনুষ্ঠান আর আমি হাসপাতালে যাব? দেখো আমি সুস্থ আছি। আসলে খুব ভোরে খেয়েছিলাম তো, তারপর আর খাওয়া হয়নি, সেজন্য বোধহয় মাথাটা ঘুরে গেছে। জাস্ট শাট আপ ফারহা, আমি তোমার হেলথ নিয়ে এক বিন্দুও কম্প্রোমাইজ করব না। ওকে আমি হসপিটালে যাব, তবে এখন না, কাল বিয়ে, তারপর দিন যাই প্লিজ। ফারহা এত কিউট করে কথাটা বলল যে মেঘ মানতে বাধ্য হলো। এদিকে মেঘের মা ফারহাকে নিয়ে ভেতরে চলে গেল। ফারহাকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে মেঘের মা সাহারা কিচেনে গিয়ে খাবার নিয়ে এসে ফারহাকে 2 লোকমা খাইয়ে দেওয়ার পর ফারহা নাক ছিটকে বলে, মামুনি আমি আর খাবো না, আমার বমি পাচ্ছে। ফারহার কথা শুনে সাহারা গভীর চিন্তায় পড়ে গেল। হুট করে ফারহার এমন বমি কেন পাবে? তিনি চিন্তিত হয়।
ফারহাকে কিছু বলতে নেবে তখনই রুমের সবাই হাজির হয়। ফারহাকে আবার নিচে নিয়ে যাওয়ার জন্য এলে তিনি সরাসরি না বলে দেয়। ফারহার ইচ্ছে থাকলেও শাশুড়ির সামনে কিছু বলল না। ফারহাকে ছাড়াই হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। ফারহা ফ্রেশ হয়ে সাজ ধুয়ে বিছানায় শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। মেঘ রুমে এসে ফারহাকে ঘুমিয়ে পড়তে দেখে আর ঘুম ভাঙালো না। পরের দিন পুরো বাড়িতে হইচই লেগে গেল। বিয়ে বাড়ি কম কাজ না, মেঘ সহ বাকিরা বেশ কাজে লেগে পড়ল। ওইদিকে মেয়েরা তৈরি হওয়ার জন্য লেগে পড়ে। ফারহাকে জোর করে মেকআপ আর্টিস্ট সাজিয়ে দিয়ে সেই গর্জিয়াস ডিপ রেড লেহেঙ্গাটা পরতে বলতে অবাক হয় ফারহা। ফারহা কিছু বলবে তার আগেই সবাই ফারহাকে ঢেকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। অন্যদিকে ধ্রুব কোন এক ফাঁকে কিছু খাবার নিয়ে পৌঁছালো আশিক শেখের সামনে। খাবার দেখে আশিক হামলে পড়লো খাবারের উপর। অন্য রেহানের দিকে তাকাতে ধ্রুব চমকে উঠল।